তখন রাত 10টা প্রায়। হিমেল মাছ ভাজতে গিয়েছে আজ। রান্নায় পুরোপুরি অদক্ষ হিমেল মাছ ভাজার জন্য তেল দিয়েই অপেক্ষা করছে গরম হওয়ার জন্য। মিথি বলেছে গরম তেলে দিতে, হিমেলও সে অনুযায়ী কাজ করছে। মিষ্টিকে আগেই মিথি রুমে দিয়ে এসেছে, যদি তেল ছিটকে পড়ে তার জন্য। অবশেষে তেল গরম হলো কিনা বুঝেই ফটাফট করে মাছগুলো কড়াইতে রাখলো। আর তার সঙ্গে সঙ্গে তেল ছিটকে এসে পড়ল হিমেলের হাতেও। হিমেল ভুরু কুঁচকালো, গরম তেল পড়েছে। আর কি এমন হবে? এমন একটা ভাব নিয়েই সে তরকারির মতো করে মাছ নাড়তে শুরু করলো। অতঃপর একটা পর্যায়ে দেখলো মাছগুলো ভেঙে একাকার। হিমেল অদক্ষ, এমনিতেই তার ওপরে এমন কিছু হবে বুঝে ওঠেনি। আশ্চর্য! হিমেল ইতিমধ্যেই ঘেমেও গেছে, কপাল কুঁচকে গেছে। উপায় না পেয়েই মিথি গলা উঁচু করে ডাক দিল, বলল, মিথি, মাছগুলো ভেঙে যাচ্ছে। মিথি শুনল কি শুনল না না বুঝে আবারও পা চালিয়ে মিথির কাছে গেল, গম্ভীর স্বরে জানালো সমস্যার কথা। মিথি অবশ্য শুনে খারাপ লাগলো। হিমেলের অবস্থা দেখে শুধালো, আপনাকে কষ্ট করে ফেলে দিয়েছি হিমেল ভাই। আমার জন্য কত কি পোহাতে হচ্ছে বলুন তো। হিমেলের কপাল কুঁচকালো। বলো, কি করব মাছগুলো? তা বল। ফেলে দিব? না, ওগুলোই করুন, আর কিছু করবেন না। হিমেল এরপর পরই গটগট পা তুলে চলে গেল। অতঃপর রান্নাঘরে এসে দেখলো যেইটুকু রান্না নষ্ট করা ওর বাকি ছিল ওইটুকুও ডান। মাছ পুড়ে এসেছে। খুব কম সময়ে আর কিছু করতে না পেরে হিমেল আলু ভর্তাটাই করলো এবার। খাবারের প্লেটে খাবার বাড়তে বারবার পোড়া মাছগুলোর দিকে তাকাচ্ছিল কেবলই সে। অতঃপর আবারও মিথির কাছে গেল। মিষ্টি তখনই মিথির মুখে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, কানে কানে কিছু একটা বলছে ঠোঁট আউড়িয়ে। হিমেল দরজায় দাঁড়িয়েই সেই দৃশ্য দেখল। কি সুন্দর! দুটো মিথি ফুল। তার হয়েছে এই দুটো মিথি ফুল। তার কাছে থাকবে। কি সুন্দর প্রশান্তময় অনুভূতি। বুকের ভেতর কেমন একটা অনুভূতি যেন। হিমেল বুঝতে পারল না, শুধুই চেয়েই থাকে। এক পর্যায়ে মিথি খেয়াল করলো হিমেলকে তার দিকেই তাকিয়ে আছে। তবে সে তাকাতেই আর চোখাচোখি হতেই হিমেল নজর সরালো। মিথি বলল, কিছু বলবেন? হিমেল চাইলো আবার। বলল, তুই তো অসুস্থ মিথি, বাইরের খাবার খাবি? আমি তো মাছগুলো পুড়িয়ে ফেলেছি, একটু একটু বাইরের খাবার নিয়ে আসি। মিথির সঙ্গে সঙ্গেই উত্তর করলো, না, যা আছে তাই দিয়েই হবে। খেতে কি বিশ্রী হবে ভাব। সমস্যা নেই, ওইসব আনো হিমেল ভাই। হিমেল কিছুটা সময় শান্ত হয়ে গম্ভীরভাবে দাঁড়িয়েছিল, অতঃপর আবার গেল। খাবার বেড়েও আনলো, গরম ভাত, একপাশে আলু ভর্তা, আর কোনো রকম হওয়া একটু একটু পুড়ে যাওয়া মাছ ভাজা। প্লেটে নিয়ে হাজির হলো। মিষ্টিকে আগে খাইয়ে দিচ্ছিল হিমেল। মিথিকে প্লেটটা ওর হাতে দিতেই মিথি ছোট্ট শ্বাস ফেলে বলল, চামচটা হিমেল ভাই। হিমেল ভুরু বাঁকালো, কপাল কুঁচকে বলল, চামচ দিয়ে খাবি? মাছের কাঁটা চামচ দিয়ে বাছাই পারবি নাকি তুই? মিথি ছোট্ট করে তাকালো। হিমেল পাশে বসেই গম্ভীর গলায় বলল, তুই যখন ছোট ছিলি মিষ্টির মতো প্যা প্যা করে কান্না করতি মিথি, আর এমন এমন ভাব ধরতিস। তুই খুব বড় হয়ে গিয়েছিস। মানুষের হাতে খাবার খেলেই তোর মান সম্মান সব ডুবে যাবে। মিথির কথাগুলো শুনল, কি বলবে বুঝে উঠতে পারল না। হিমেল এবার প্লেটের খাবারটুকু মাখিয়ে মুখের সামনে তুলে বলল, নে, হা কর। হিমেল হাতে ময়লা নেই। মিথি এবারও চোখ ছোট ছোট করে তাকালো। প্রথমবার বলেছে বিষ খাইয়ে দেবে নাকি, এখন আবার বলছে ময়লা নেই। ওভাবেই তাকিয়ে হা করলো। ডান হাতের হাড্ডি যদি না ভাঙতো তাহলে ও নিজের হাতেই খেতে পারত, সমস্যা হতো না। কিন্তু ভেঙেছে, বিপদই হলো। অন্যদিকে হিমেল মাছের কাঁটা বাছতে গিয়ে বলল, পুড়ে গিয়েছে। মনে মনে রান্না পারি না বলে কিছু বলিস না আবার। মিথি শুধু দেখছিল কি সুন্দরভাবে কাঁটা বেছে খাইয়ে দিচ্ছে।
একদম তার আব্বার মতো করে। তার আব্বাও এমন করতো। আজ কতগুলো দিন পর মিথির নিজের আব্বার যত্নটা পাচ্ছে, দেখছে। আসলেই কি এতটা যত্ন করা উচিত হিমেল ভাইয়ের? কেন করছে? মিথি ছোট্ট শ্বাস ফেলল। হিমেল ততক্ষণে তার মুখে খাবার তুলে দিয়েছে। মিষ্টির দিকেও খাবার বাড়ালো, বলল, হা করুন আম্মাজান, খেয়ে নিন। মিথি আবারও চাইল, আবারও বাবা মেয়ের সুন্দর একটা সম্পর্ক, সুন্দর একটা যত্ন যেন চোখে ভেসে এলো। আবারও তার মনে হলো হিমেল ভাই সত্যি যত্নশীল পুরুষ। মধ্যরাত যখন মিথিকে হিমেলই ঘুম পাড়িয়েছিল নিজের সাথে, তারপর ওইটুকুন পুতুলটাকে নিয়েই ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু পুতুলটা মায়ের সাথে ঘুমাতে ঘুমাতেই রাতে যখন ঘুম ভাঙলো তখন মাকেই প্রথম খুঁজলো। ঘুম ঘুম চোখে হাতড়ে খুঁজলো মায়ের মুখ, অথচ পেল না। ওইটুকুন মেয়েটা, মায়ের মুখের অবয়ব, শরীরের ঘ্রাণ, এমনকি মায়ের উপস্থিতি না পেয়েই চোখ খুলে তাকালো এবার। ফ্যালফ্যাল করে চাইলো এপাশ ওপাশে, কোথাও মা নেই। মিষ্টির মুখটা কাদো কাদো হয়ে এলো, নিচের ঠোঁটটা উল্টে ফেললো ও। পাশে হিমেলের মুখটা দেখে দুই হাত চাপড় দিয়ে ও বোধহয় ডাকতে চাইলো, জাগাতে চাইলো। পরবর্তীতে আধো আধো স্বরেই ডেকে উঠল, হিম হিম। হিমেল চোখ মেলল, তার একটু পরেই ঘুমো ঘুমো চোখে মিথির দিকে চাইতেই দেখলো উঠে বসে আছে, ওর দিকেই তাকিয়ে আছে, চোখ জোড়া টলমল, ঠোঁট উল্টে রেখেছে, যেন এক্ষুনি কেঁদে ফেলবে, এক্ষুনি। হিমেল মুহূর্তেই উঠে বসলো, মিষ্টির মুখটা দুই হাতে আঁকড়ে ধরে আদুরে গলায় শুধালো, মিষ্টি, উঠে পড়েছেন আম্মু? ভয় পেয়েছেন? কি হয়েছে আম্মু? কান্না পাচ্ছে? ব্যাস, এইটুকু আহ্লাদেই বাকি ছিল বোধহয়। মিষ্টি মুহূর্তেই আওয়াজ তুলে কেঁদে উঠল। হিমেলকে আঁকড়ে ধরেই কান্নারত স্বরে বলতে লাগলো, হিম। হিমেল কান্না থামানোর চেষ্টা চালালো, আদর দিয়ে শুধালো, কি হলো আম্মু? ঠোঁট উল্টে কান্না কান্না ভাব। কেন মিষ্টি? কি করেছি? হিম বলো। হিম সরি। আবার শান্ত করার চেষ্টা চালিয়ে বলো, কাঁদে না হিম, আছি তো, বলো হিমকে। এইটুকু বলেই মাথায় হাত বুলালো সে। মিষ্টি তখনও কাঁদছে। অতঃপর হিমেল আবারও জিজ্ঞেস করলো, আম্মুর কাছে যাওয়ার জন্য কান্না করছো মিষ্টি? আম্মুর জন্য? এবারে কাঁদতে কাঁদতে মিষ্টি ঠোঁট আউড়িয়ে বলতে লাগলো, আম্মু, আম্মু। হিমেল এবারে বুঝে উঠল কারণটা। মিষ্টিকে শান্ত স্বরে বুঝিয়ে কোলে তুলল, কান্না থামালো। অতঃপর মৃদু পায়ে পা এগোলো মিথির ঘরের দিকে। দরজাটা ভিড়িয়ে রাখা ছিল, হিমেলই ভিড়িয়ে দিয়ে গিয়েছিল। মিথি নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে, ডাকা উচিত হবে না নিশ্চয়ই। আবার না ডেকে ঘুমন্ত অবস্থায় এইভাবে তার ঘরে যেতেও হিমেলের মন সায় দিল না। এপাশ থেকেই হিমেল গলা বাড়ালো, বলল, মিথি, আসছি। মিথি বোধহয় শুনলও না। হিমেল ছোট শ্বাস ফেলল। মিষ্টি আবারও কেঁদে উঠতে নিল। হিমেল কোলে দুলিয়ে কোনো রকমে থামিয়ে পর মুহূর্তে কি ভেবে দরজা ঠেলে পা রাখলো। মিথি সত্যি ঘুমোচ্ছে। হিমেল চাইল মিষ্টিকে একপাশে বালিশ দিয়ে শুইয়ে দিয়েই ফিসফিস করে বলল, আম্মু আছে, দেখছেন তো, ঘুমাক কেমন, আপনিও ঘুমিয়ে যান। আম্মু। হিম চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি কি বুঝলো কি জানি, মাকে দুই হাতে চাপটে সত্যি সত্যি চোখ বুঝলো। হিমেল হাসলো, মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধু মিথির ঘুমন্ত মুখটা দেখছিল। এত মায়া কেন এই দুইজনার? হিমেল সত্যি বোঝে না, এই একটা মেয়ের প্রতি তার যত মুগ্ধতা, যত মায়া, যত অনুভূতি, একজনেই। হিমেল এইটুকু ভাবল। অতঃপর মিষ্টিকে ঘুম পাড়িয়ে খাটের কিনারায় বালিশ দিয়ে এলো। আলো নিভিয়ে নিঃশব্দে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, আমি রোজ রোজ একজনের প্রতি আকৃষ্ট হই মিথিফুল, একজনের প্রতি, যার প্রতি মুগ্ধতা আমার এই জন্মে কমবে না। সকাল হতেই মহিবে এই নিয়ে কয়েকবার কল দিয়েছে। হিমেল ঘুমিয়েছিল তখন। মিথি আর হিমেলের সত্যি সত্যি কবুল করে বিয়ে হয়েছে, এই খবরটা হিমেলের পরিবার অবধি যেতে দেরি হলো না। মহিবের মায়ের কাছেই খবরটা আগে গিয়েছিল।
অতঃপর খবর শোনার সঙ্গে সঙ্গে কল এসেছিল হিমেলের কাছে। ওপাশ থেকে জানানো হলো, তুই সত্যি বিয়ে করেছিস? মিথিকে বিয়ে করেছিস বাবা? সত্যি করে বল, বিয়ে করেছিস? হিমেল শুনল নীরবে। হিমেল ভেবেছিল বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই খবর পাবে, তবে একটুকু দেরি হলো কেন বুঝল না। ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যাঁ বিয়ে করেছি মামনি, মিথিকেই। কি সব বলছিস? মাথা ঠিক আছে হিমেল? এতবার সাবধান করার পরও, এতদিন বোঝানোর পরও কিভাবে পারলি? হিমেল শান্ত স্বরে জানালো, কারণ এতদিন বোঝানোর পরও সে আমার মস্তিষ্ক থেকে একটুও সরেনি, একইভাবে গেঁথে ছিল। ওপাশ থেকে উত্তর এলো, আমাদের কথা একবারও ভাবলি না বাপ? গ্রামের মানুষ কি বলবে? ১.৫ বছর, ১.৫ বছর তো সে ঠিকই চুপচাপ ছিলি বাপ। এবার হঠাৎ কি হলো? কোন ভূত চেপেছিল যে মিথিকে বিয়ে করতে হলো? ভূতটা আসলে অনেক আগেই উম, চেপেছিল মামনি। তোমার ছেলের জন্য ভূতটাকে পাত্তা দেয়নি। আমার ছেলের জন্য? হিমেল এড়িয়ে গেল এবার। বলল, কিছু না। ওই মেয়ে কিভাবে ফাঁসিয়েছে বল বাপ? কি করেছে ও? হিমেল ছোট্ট শ্বাস ফেলে জানালো, ও না, আমি ওকে ফাঁসিয়ে দিয়েছি মামনি। মজা করছি না তোর সাথে হিমেল। আমরা কিন্তু এই বিয়েটা মানি না হিমেল, বুঝলি? জানি, কিন্তু আমার আমও মানে। হিমেল চোখ বুজে শুধালো, আমি বিয়ের সময়ও আমি আম্মুকে মনে মনে বলছি, অনেকবার বলেছি, তোমার আম্মুও চাইতো না এমন কাউকে তোর বউ করতে। চাইতো না, বুঝলি? যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকেই পেয়েছি, খুশি হয়েছি, এতটুকুতেই আমার আম্মু খুশি হতো না? আমি কি তোর আম্মুর থেকে আলাদা? হিমেল চুপ থাকে, কিছুটা সময় নিয়ে বলল, তুমিও আমার আম্মুর মতোই মামুনি, কিন্তু আমার আনন্দ সুখটা বুঝতেই চাও না মামুনি। আমার আম্মু হলে তো মানতো বলো? ওপাশ থেকে মুহূর্তেই বলল, হিমেল, আম্মুর মতোই মানে? আম্মু হয়ে উঠতে পারিনি? হিমেল হাসে বলে, ইমোশনাল ব্ল্যাকমেল করছো মামুনি। মুহিবের আম্মু আর উত্তর করলো না। হিমেল ফের ডাকলো, মামুনি। মুহিবের মায়ের ঠিক কিছুটা পর বলল, যা ইচ্ছে করো, যাকে ইচ্ছা তাকে নিয়ে বিয়ে করো, সংসার করো, কিচ্ছু বলবো না। আমি তো তোমার মা নই হিমেল, আর কখনো কিছুই বলবো না। এর পরপরই কল রেখে দিল। হিমেল চেয়ে থাকলো অতঃপর মিথিরা কি করছে তা দেখার জন্য। দরজায় উঁকি দিতেই মিথি মুহূর্তেই বলল, কে কল দিয়েছিল হিমেল ভাই? হিমেল ভেবেছিল মিথি শুনতে পাবে না, অথচ শুনেছে। হয়তো কথাগুলো শুনেছে, নয়তো জিজ্ঞেস করতো না। বলল, মামুনি। ঝামেলা হলো নিশ্চয়ই, ওনারা কষ্ট পেয়েছে অনেক, তাই না? এটুকু বলেই উত্তরের অপেক্ষায় থাকলো, অথচ হিমেল উত্তর করলো না। মিথি ছোট্ট শ্বাস ফেলে, একটা পরিবার শেষ করে দেবে ও। বিধাতা তাকে এমন এক পর্যায়ে ফেলে নিজেও কিছু করতে পারছে না। টিউশনগুলোও ছুটে যাবে নিশ্চয়। সামনে ফাইনাল পরীক্ষা, কত কি। মিথি মনে মনে সিদ্ধান্ত নিল, যাই হোক হিমেল ভাইয়ের ঘাড়ে বসে থাকবে না আর। অনেক তো চেষ্টা করেছে হিমেল ভাই, অনেক সাহায্য করেছে, তাই বলল, শুনুন হিমেল ভাই, আয়শা খালাকে খবর দিয়েছেন? খবর দিয়েছি, দুপুরের আগে আগে চলে আসবে বলেছে। সত্যি বলছেন? তাহলে আমি নিজের বাসায় শিফট হতে চাই হিমেল ভাই। হিমেল মিষ্টির দিকে মনোযোগ দিল। কোলে তুলতে তুলতে গম্ভীর গলায় বলল, খবর দিয়েছি, কিন্তু সেপারেশনে যাচ্ছি না আমরা। একই বাসাতেই থাকবো। বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকলে সম্পর্কের উন্নতি হয়। এই উন্নতিটা না হলেই ভালো হয় হিমেল ভাই। এটুকু বলেই ফের শান্ত গলায় বলল, আপনার পরিবারের সাথে কথা বলেছেন? শুধু শুধু একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অশান্তি হবে, ঝামেলা হবে, আপনার সাথে ওনাদের সম্পর্ক নষ্ট হবে, তাও আমার জন্য। অপরাধী লাগবে না আমার নিজেকে? সাবিয়া আপু আপনাকে এখনো ভালোবাসেন। কতটা ভালোবাসেন তা ওনার চোখের অসহায়ত্ব না দেখলে বুঝতেই পারবেন না। ওই অসহায়ত্ব দেখলে আপনার নিজেরই মায়া হবে। হিমেল হুট করেই আগের মতো গম্ভীর মুখ নিয়েই ঝুঁকে এলো। মিষ্টিকে কোলে নিয়ে মিথির মুখের দিকে ঝুঁকে রাশভারী স্বরে বলল, মিথি,
এবার আমার চোখের দিকে তাকা। আকস্মিক এইভাবে নিজের মুখের সামনে হিমেলের মুখটা ঝুঁকে যাওয়াতে মিথি মাথা পিছিয়ে নিল। হিমেল ফের গম্ভীর ভাবে বলল, কি হলো তাকা? মিথি তাকালো এবার। হিমেল আবারও গম্ভীর কণ্ঠে বলল, আমার চোখের অসহায়ত্ব কখনো চোখে পড়েছে তো? কখনো মায়া হয়নি? এই চোখ জোড়ার ভাষা অসহায়ত্বের প্রতি হয়েছে। মিথি শুনল অসহায়ত্ব, মায়া। মিথি তাকালো, অনেকটা সময় চুপ থেকে উত্তর করলো, যদি আপনার ভালোবাসাটা আমি বিয়ের আগে পেতাম, আমার অবিবাহিত জীবনে পেতাম, তাহলে হয়তো আমি মূল্য দিতাম আপনার এই অনুভূতিটাকে। হিমেল ভাই, এত যত্ন করা মানুষের প্রতি মানুষের এমনিই মায়া জন্মে, মুগ্ধতা জন্মায়। আমারও জন্মাতো, কিন্তু এখন আমার গ্রহণ করার সুযোগ নেই। হিমেল ভাই, আপনার মতো একটা মানুষের সুন্দর জীবন, সুন্দর পরিবার ধ্বংসের অপরাধ, এবং দিন শেষে সমাজের দোষ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও নেই আমার মাঝে। এখন আর অনুভূতিরাই নেই হিমেল ভাই। তবে মাঝে মাঝে ভাবি, আপনি হয়তো আরো আগেই আমার জীবনে আসলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। হিমেল সোজা হয়ে দাঁড়ালো। মিষ্টিকে কোলে নিয়ে যেতে যেতে বলো, দেরি করে অনুভূতি জানানোর শাস্তি দিচ্ছিস? না, বাস্তবতা দেখুন হিমেল ভাই, কয়েকজন অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছে, আর আপনি আরো ভালো ডিজার্ভ করেন। আরো অনেক ভালো একটা মেয়ে পাবেন জীবনে। হয়তো একটা ঘটনা আমাদের মধ্যে হয়ে গিয়েছে, কিন্তু এটা। হিমেলের পা থামালো, ঘাড় বাঁকিয়ে তাকালো, ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এটা? এটা আমরা দুজনেই ভুলেই যাই বরং। একটা সুন্দর জীবন প্রাপ্য আপনার। এই সামান্য ঘটনাটা সেখানে বাধা হতে পারে না। হিমেল মুখ চোখ শক্ত হয়ে এলো, কেমন স্থির গম্ভীর। যেতে যেতে বলল, তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। লাইফের সবচাইতে বেশি আকাঙ্ক্ষিত মুহূর্ত ছিল মিথি। এত গুরুত্বপূর্ণ মুহূর্তকে শুধুমাত্র তোর জন্য ঠুনকো ভাবতে পারছি না, সরি। দুপুরের একটু আগেই আয়েশা খালা এসেছেন। ওনাকে মিথিকে দেখতে বলেই হিমেল একটু বের হয়েছিল কিছু কেনাকাটা করতে। মিথির জামা কাপড়, মিষ্টির জামা কাপড়, সাথে কিছু বাজার। এই এই ঘন্টা দুয়েক হবে লাগবে বলেই বের হয়েছিল। এর মধ্যে হিয়া এসেছিল ফিজার থেকে। কালই শুনেছে সে মিথির সম্পর্কে, অতঃপর আজই এসেই এত এত কাহিনী শুনে বিস্ময় নিয়ে বলল, মিথি, মিথি, তুই সত্যি বিয়ে করেছিস? তাও এই উদ্ভট লোককে? সত্যি? কিন্তু আমি খুশি হয়েছি, আমি সত্যি খুশি হয়েছি। অন্তত এই লোকটা অমানুষ হবে না। হিয়া, বিয়েটা একটা সিচুয়েশনে করতে হয়েছে। আমি কি? মিথি এবার মুখ কাচুমাচু করে হিয়াকে বলল, তুই আমার কয়েকটা দিন হেল্প করবি হিয়া? এই 3-4 দিন পড়ালেখার ক্ষতি হবে তোর। পাটা একটু ভালো হলেই চলে যাস না হয়। ওনার ঘাড়ের ওপরে কেমন পড়ে আছি আমি। ওনার পরিবার চান না জেনেও সেই দিন বিয়েটা করে ফেলেছি। এখন নিজের উপরে বিরক্ত লাগছে। সেই দিন বোধহয় নিজের চরিত্রের দোষ নিয়ে হলেও বিয়েটা আটকানো উচিত ছিল হিয়া। হিয়া শুনল, বলল, থাকতে পারবো, কিন্তু সে তো ভালোবাসে তোকে। এতগুলো দিন নিশ্চয় অভিনয় করবে না? ওনার ভালোবাসা নিয়ে সংশয় করছি না আমি হিয়া। আমি জীবনে কাউকেই জড়াতে চাইছি না, আমার আর ইচ্ছে নেই। হিয়া বোঝানোর ন্যায় বলল, কিন্তু জড়িয়ে তো গিয়েছিস মিথি। তোর জীবনটা সুন্দরভাবে গোছানোর জন্য হলেও এমন কাউকে প্রয়োজন। মিষ্টির জীবনটা ভালোভাবে গোছানোর জন্য হলেও কাউকে প্রয়োজন এমন। ওনাকে আমার সত্যি পছন্দ হয়েছে। কোনো মেয়েকে অসম্মান করেন না। এই ঘটনাকে নিয়ে জীবনে পড়ে থাকবে? একটা পরিস্থিতি ছিল কেবল। ওনার দিকটাও ভাবা উচিত ছিল হিয়া। কেমন স্বার্থপর হয়ে ভাবছিস তুই? আমার মেয়ে বড় হয়ে কি জানবে? তার মা তার কথা না ভেবে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। প্রাণের কথা ভাবছিস না কোথায়? আমি তো দেখছি ওই মানুষটা প্রাণকে নিয়েই ভাবে মিথি। মিথি আর শুনতে চাইল না, কথা থামাতে বলল, হিয়া, এসব রাগ বরং। একটু সাহায্য কর আমায়। আমায় একটু ওপর তলায় শিফট হতে সাহায্য কর প্লিজ। আচ্ছা, কিন্তু ওনাকে একবার বলা উচিত না?
দিবেন না উনি, বলে লাভ নেই। তবুও বলা উচিত না? পরে বলে দিব অবশ্যই হিয়া, ক্ষমাও চেয়ে নিব দরকার হলে এভাবে না বলে যাওয়ার জন্য। অতঃপর মিথি সত্যি সত্যি ইহিয়ার সাহায্য নিয়ে নিজের বাসায় পৌঁছালো। মিষ্টিকে কোলে নিয়ে এনে দিলেন আয়েশা খালা। আস্তে আস্তে বলল, হিমেল, আব্বাই বড্ড কষ্ট পাইবেন দেখো। যে ভালোবাসে মিথি আম্মাকে। হিমেল 2 ঘন্টা বললেও 1 ঘন্টা 20 মিনিটেই ফিরে এলো। অতঃপর এসেই দেখা গেল মিথি নেই কোথাও, মিষ্টিও নেই। বুঝে না উঠে পুরো বাসা খুঁজতেই দরজার সামনে দেখা গেল আয়েশা খালাকে। অতঃপর ওনার থেকেই শুনলেন সবটা। তারপর হিমেল কেবলই এইটুকু বলল, বাবা খুব ভালো। অতঃপর তার একটু পরেই মুখ চোখ শক্ত করে ব্যাগে নিয়ে নিজের কাপড় চোপড় গুছালো। দুপাদা পা চালিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সোজা মিথির বাসাতেই গেল। কলিং বেল চাপতেই দরজা খুলল হিয়া। হিমেল একটুও তাকালো না, কথাও বলল না, সোজা পা চালিয়ে মিথি কোথায় আছে তা দেখলো। তারপর মিথির চোখেই পড়তেই মিথি মলিন স্বরে বলে উঠল, হিমেল ভাই, আপনাকে না বলে চলে আসার জন্য সরি, কিন্তু ওইভাবে আপনার বাসায় থাকাটাও সুন্দর দেখাচ্ছিল না। হিমেল শুনল, খুব আয়েশ করে একটা চেয়ার টেনে পায়ের উপরে পা তুলে বলল, অতঃপর কাঁধের কাপড়ের ব্যাগটা এক জায়গায় ছুঁড়ে রেখে বলল, সমস্যা নেই, তোর বাসায় আমার থাকাটা অবশ্য সুন্দর দেখাবে মিথি, বল। মিথির চোখ ছোট ছোট করে বলে, মানে? হিমেল হাসলো, ঠোঁট জোড়ায় একটু বাঁকিয়ে শুধালো, আপাতত আমার একা এক ব্যাগ জামা কাপড় এনেছি, জিনিসপত্র কাল শিফট করে নেব। বিয়ে করেছি, একা একা থাকা তো মানায় না, বল। মিথি কেমন করে তাকালো, বলল, কি সব বলছেন? কি সব বলছি? এভাবে তাকাচ্ছিস কেন? আপনি কেন আমার বাসায় থাকবেন? কারণ তুই আমার বাসায় থাকছিস না। স্বামী স্ত্রী দুজন দুই বাসায় থেকে বাসা ভাড়া দিয়ে টাকার অপচয় করার মানে হয়? মিথি শুনল, বিনিময়ে কি বলবে ভেবেই পেল না। হিমেল তাকালো, মিথিকে ভাবতে দেখে বলল, এখন তো চরিত্রে দোষ পড়বে না তোর, তাই না? স্বামী হই এখন, এক বাসায় থাকতে পারবো, তাই একা একা আর আলাদা বাসায় থাকার কোনো দরকার তো দেখছি না। একটা হলদেটে আলো ছড়ানো রুম, দেওয়ালটা বেশ পুরাতন, কিছু কিছু জায়গায় প্রাচীরে ফাটল, মেঝেটাও শক্ত খসখসে। আদ্র এই ইট পাথরের ঘরটায় আছে বেশ সময় ধরে, গায়ে কয়েদির মতো পোশাক, তাও ময়লা জমা। আদ্র ছোট্ট শ্বাস ফেলে, চোখ ভেজা সুদর্শন পুরুষটার শরীরে ধুলো ধুলো ছাপ, ময়লা জমেছে শরীরেও, যেন মলিন হয়ে যাওয়া সুদর্শন এক পুরুষ। দেওয়ালে হেলান দিয়ে ওপরের দিকে চাইল আদ্র, আফসোসের স্বরে শুধালো, বিধাতা, সম্ভবত পৃথিবীতে আমি সবচেয়ে হতভাগা সন্তান, যে কিনা নিজের মায়ের জানাজাতেও উপস্থিত থাকতে পারিনি। সম্ভবত আমি সবচেয়ে খারাপ স্বামী, যে নিজের স্ত্রীর মূল্য বোঝেনি। সম্ভবত আমি সবচেয়ে নিকৃষ্ট বাবা, যে নিজের সন্তানকে পৃথিবীতে আসার আগেই শেষ করে ফেলতে চেয়েছিল। খারাপ, নিকৃষ্ট, জঘন্য আমি। এইটুকু বলে হৃদয়ের ভার হয়ে উঠল আদ্রর। আম্মুর মুখটা সে কতদিন দেখে না, কতদিন হলো সে আম্মুকে আম্মু বলে ডাকতে পারে না, একটা বার উপলব্ধি করতে পারে না যে এই পৃথিবীতে তার আম্মু আছে। নেই তো, চোখ বুজলেই আম্মুর শেষবারের চোখ বুজে রাখা মুখটাই ভেসে ওঠে। কতটা মায়া তার মুখের মায়ায়, কতটা সুন্দর, অথচ তার আম্মুকে এক নরপিশাচের জন্য দুনিয়া ছাড়তে হয়েছিল, এক জানোয়ারের জন্য। আদ্র তার মাকে হারিয়েছে, পরিবারকে হারিয়েছে, আর সেই নরপিশাচটার জন্যই আজ আদ্র এই 4 দেওয়ালের ভেতরে বন্দি, ভয়ে বন্দি করে রেখেছে। এতটাই ভয়, নিজের ছেলেকেই। আদ্র কান্নার সাথে সাথে হাসেও, কিন্তু পর মুহূর্তে আবারও অনুশোচনায়, অপরাধ বোধে বুকটা ভার হয়ে এলো তার। মিথি, একটা ছোট্ট নাম, অথচ এই ছোট্ট নামটাকে নিয়েই সে আজ কতগুলো দিন অপরাধ বোধ বয়ে বেড়াচ্ছে, বিড়বিড় করে বলে যাচ্ছে, মিথি, ক্ষমা করবি তো আমায় কোনোদিন? কোনোদিন ভুলবি না আমার অপরাধগুলো? আমি তো আমার আম্মুকে হারালাম মিথি, সব হারালাম, সব।
আমার বাচ্চাটাকে অন্তত একবার দেখতে দিস মিথি, একটা বার। কিছু না, শুধু একবার কোলে তুলবো মিথি। আমার আমার বাচ্চাটাকে আমি একবার শুধু দেখবো মিথি। আমার তো কেউ নেই, কেউ না। একবার কি দিবি দে না দেখতে? মিথির বাসাটা সাদামাটা। আসবাবপত্র বলতে একটা খাট, একটা টেবিল, দুটো চেয়ার আর একটা ছোটখাটো ক্যাবিনেট। এটুকুতেই তার আর তার প্রাণের ছোট্ট সংসার দিব্যি সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। কিন্তু হিমেল আসাতে এই মুহূর্তে মিথিকে ভাবতে হলো। ভেবে চিন্তে হিমেলকে বলো, হিমেল ভাই, এখানে থাকলে ঘুমাবেন কোথায়? আপনি আমায় আমার যে আতিথেয়তা দিয়েছেন তা দিতে তো আমি ব্যর্থ হব। আপনি বরং নিজের বাসায়। বাকিটুকু বলতে হলো না মিথিকে। হিমেল বুঝে গেল। এক পর্যায়ে ঠোঁট এলিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। মিথির দিকে চেয়ে বলল, মিথি, ভালোবাসলে নাকি মানুষ বেহায়া হয়? এই বাক্যটা হাস্যকর লাগতো আগে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখেই দূরে থেকে এই যাবৎকাল ভালোবেসে এসেছি একজনকে, বাসবো। কিন্তু তুই যে আঙ্গুল তাক করে আমাকে এভাবে বেহায়া প্রমাণ করছিস, এটা সত্যি আঘাত করছে। ভালোবাসলে সত্যি বেহায়া হতে হয় এতটা? আমার সাথে যাই এই বেহায়াপনা, তাও করছি। কিরকম স্টেজে এসে দাঁড়ালাম আমি? মিথি শুনল সব পুরোটাই। অতঃপর নীরব দৃষ্টিতে কিছুটা সময় হিমেলের মুখের দিকে তাকিয়ে থাকলো। সত্যি তো, হিমেল ভাইয়ের ব্যক্তিত্বের সাথে এই বেহায়াপনাটা যায় না, সত্যিই যায় না। তবুও করছে কিসের জন্য? তার উত্তরটা মিথির জানে, তবুও খুব ভালোভাবে উপলব্ধি করে এই উত্তরটা। কিন্তু কোথাও একটা কিন্তু অবশ্যই থেকে যায়। মিথির মুখ কাচুমাচু করে বলল এবারে, আমি আপনাকে কষ্ট দিয়ে থাকলে সরি। আসলে অন্য রুমটা যেভাবে ব্যবহার করা হয় না, আসবাবপত্রও নেই, তাই আপনার কষ্ট হবে বলে। হিমেল মুখ টান টান গম্ভীর জবাবে বলল, বাহ, অনেক ভেবে ফেলেছিস আমার কষ্ট নিয়ে। মিথি স্পষ্টই বুঝলো কথাটা রাগ ছিল, আর এবং এভাবে বলাটাও বোধহয় উচিত হয়নি। কিন্তু কি বলতে আসলে বিনিময়ে? মিথি কিছু বলার আগেই হিমেল আবারও কাট কাট গলায় বলল, যে এতটা আমার কষ্ট নিয়ে ভেবেছিস? একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণায় পড়ে ছারখার হয়ে যাচ্ছি। এই কষ্টটা শুধু সেই বোঝে যে কখনো কাউকে ভুল করে হলেও একপাক্ষিকভাবে ভালোবেসেছে। মিথি এবার চুপ থাকলো। হিমেল শান্ত স্বরে কথাগুলো বললেও বুঝতে কষ্ট হলো না। এই মানুষটা কতটা অবহেলা, কতটা যন্ত্রণা সয়ে এসেছে কে বলেছিল এতটা ভালোবাসতে? কেনই বা এতটা ভালোবাসলো হিমেল ভাই? তার মতো একটা সাধারণ মেয়ে কি এই ভালোবাসাটুকু প্রাপ্য ছিল? ছিল না তো। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ালো, এতটা ভালোবাসলেন কেন হিমেল ভাই? যদি আবারও সময় আসে আমার জীবনে, আসতেন যখন আমার জীবনে কোনো দাগ ছিল না। এটুকু ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। তাকালো হিমেলের দিকে। অতঃপর হুট করেই চোখ গেল চেয়ারে বসে থাকা হিমেল ভাইয়ের হাতের দিকে। পোড়ার মতোই মনে হচ্ছে, চামড়া উঠে গিয়ে বিশ্রী দেখাচ্ছে। হিমেলের হাতের ক্ষতটা এতটা যাবৎ খেয়াল না করলেও এখন চোখে পড়ল। অতঃপর ভুরু কুঁচকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, হাতে কি হয়েছে হিমেল ভাই? হিমেল তখন মুখ চোখ শক্ত করে, রাগ হচ্ছিল নিজের প্রতি, মিথির প্রতি। ঠিক এই রাগের মাঝেই এই প্রশ্নটা আর সহ্য হলো না তার। ভুরু কুঁচকে শুধালো, কোথায়? মিথি ভালোভাবে পরখ করে বলল, পড়ে গিয়েছি তো, চামড়া উঠেও গিয়েছে অনেকটা। কাল রাতে মাছ ভাজতে গিয়েই এমনটা হয়েছে। হিমেলের মনে পড়ল এবারে, হ্যাঁ, মাছ ভাজতে গিয়েই তো গরম তেল পড়েছিল। এরপর বোধহয় ফোসকা পড়ে মতো কিছু হয়ে চামড়া উঠে গিয়েছিল। হিমেলের মনে পড়ল, খুব গুরুত্ব না দিয়ে বলল, খেয়াল নেই। মিথি ছোট্ট শ্বাস ফেলে, বাম হাত দিয়ে খাটের পাশের টেবিলের ড্রয়ারটা থেকে পোড়ার মলমটা হাতড়ে নিল। বলল, হাতটা এইদিকে ধরুন। তেড়া স্বরে উত্তর এলো, লাগবে না, ব্যথা করছে না। লাগবে, হাতটা দিন হিমেল ভাই। হিমেল বসা ছেড়ে এবার উঠেই দাঁড়ালো। মিথির কপাল কুঁচকে এলো, বলল, কি আশ্চর্য, অন্যের যত্ন করছেন অথচ নিজের দিকে নজরই রাখছেন না। এটা কেমন যত্ন করার উদাহরণ?
কেমন উদাহরণ তা আমি বুঝবো। মিথি মুখ আর বাম হাত দিয়েই কোনোভাবে ঔষধটা লাগালো। হিমেলের হাতটা নিজের থেকেই টেনে ধরে লাগিয়ে দিতে দিতে বলল, যত্ন কেবল পুরুষরাই নয়, নারীরাও করতে পারে হিমেল ভাই। নারীরা নির্দয় হয় না, অথচ তুই আসলেই নির্দয়। মিথি শান্ত স্বরে এবার বলল, যদি ঠিক সময়ে আমার জীবনে আসতেন তাহলে হয়তো নির্দয় হতাম না হিমেল ভাই, ঠিক আপনাকেই গুরুত্ব দিতাম। হিমেল দ্রুতই হাতটা সরিয়ে নিল, ভুরু উঁচিয়ে বলল, আমার হাতটা ধরলি যে, এটাও তো আমার পরিবার, মানার কথা নয়। তাহলে হাত ধরলেই কেউ কারোর হয়ে যায় নাকি? আপনার পরিবার এইটুকু বুঝবে অবশ্য। হিমেল দাঁড়ালো না আর একটুও। রাগ, জেদ, অবহেলা সবকিছুর মিশ্রণে একটা অনুভূতি হচ্ছে। যেতে যেতে বিড়বিড় করলো, অথচ হাত না ধরেও কত কাল ধরে আমি তোরই হয়ে আছি মিথিফুল, তুই তা খেয়ালই করিসনি। এর মাঝে প্রায় সপ্তাহ খানেক পার হলো। হিমেল মিথির বাসাতেই জিনিসপত্র শিফট করিয়ে থাকা শুরু করলো। ততদিনে মিথির পাটা ঠিক হয়েছে, ব্যথাটা সেরেছে, মিথির ব্যান্ডেজটাও খোলা হয়েছে, শুধু হাতের প্লাস্টারই আছে। মিথি ছোট্ট শ্বাস ফেলে। হিয়াকে 3 দিন থেকেই চলে যেতে হয়েছিল। এর মধ্যে আয়েশা খালা আর হিমেলই তাকে সাহায্য করেছে। মিথি মাঝে মাঝে ভাবে, একটা পুরুষ এইভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসে কি পায়? আসলেই কি পায়? একটা মানুষ এতটা ভালোবাসা দেখিয়ে তার মনে মায়া জাগাচ্ছে, অভ্যাসে পরিণত করছে তাকে। মিথি আসলেই বোঝে না। ব্যালকনিতে বসে বসে ভাবতেই তার ফোনটা বাজলো। হিমেলের ভাবি কল দিয়েছে। এই নিয়ে 3 দিন কল করেছে সে। কথাবার্তাতে এটাই বুঝিয়েছেন যে মিথি নিজের সেফ জোন খুঁজে নিয়েছে, ফাঁসিয়ে নিজের ফিউচারটাও গুছিয়ে নিয়েছে, নিজের সন্তানের জন্য বাবা খুঁজে নিয়েছে। আর কি চিন্তা আছে? মিথি জানে আজও নিশ্চয়ই এই কথাগুলোই বলবে। অবশ্য সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী এটাই সবাই মাথায় নিয়ে আসবে যে মেয়েটাই ছেলেটাকে ফাঁসিয়েছে, অথচ সে সত্যিই চায়নি হিমেলের সাথে এমন কিছু হোক। কিভাবে বোঝাবে? বোঝানোর উপায় আছে? মিথি তো চেয়েও ছিল যে হিমেল আর মিথির এই বিয়েটা নিয়ে আর না ভাবা হোক, অথচ হিমেলকে মানানো কঠিন বলেও কোনো লাভ হলো না। হলো না তো হলোই না। বিপরীত দিকে এক এই একটা মানুষের সাথে থেকে সে এই মানুষটার প্রতি মুগ্ধই হয়। এতটা যত্ন, খারাপ সময়ে এইভাবে পাশে থাকা, এতটা ভালোবাসা সত্যি তার ভাগ্যে থাকার কথা ছিল। এই মুগ্ধতা, এই অভ্যস্ততা কি উচিত? এইটুকু ভেবেই পা জোড়া এগিয়ে রুমে নিয়ে এলো সে। মিষ্টি তখনই আধো আধো পা ফেলে রুমে আসছিল। পরনে একটা সাদা রঙের গোল জামা, ঘাড় অব্দি চুলগুলো ছেড়ে রাখা, আর কানে একটা ছোট্ট গাঁদা ফুল গুজে রাখা। মিথি নিজের ওইটুকু মেয়েকে দেখে নিজেই মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। তার মেয়েটা কি মিষ্টি, কি সুন্দর! কানে ফুল গুজে দেওয়াতে আরো বেশি মিষ্টি দেখাচ্ছে তার প্রাণটাকে। মিথি বাম হাত দিয়ে এগিয়ে ধরেই চুমু দিল মেয়ের কপালে। ফ্যালফ্যাল করে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কানে ফুল কে দিয়েছে মা? কি দারুণ লাগছে তোমার ফুলে জানো প্রাণ। আমার প্রাণের কানে ফুল খুব মানিয়েছে, একদম যেন ফুলের কানে ফুল। এইটুকু বলেই পরপর মিষ্টির 2 গালে চুমু দিল, শেষে নাকে চুমু দিয়ে হাসি দিয়ে বলল, আমার আদুরে বড়িটা সত্যি ফুলের মতো সুন্দর। মিষ্টি তখন খিলখিলিয়ে হেসে উঠল মায়ের আদর পেয়ে। মাকে জাপটে ধরেই পর মুহূর্তেই নিজের হাতের মুঠোয় থাকা ফুল উঁচু করে ধরল। মিঠি এতক্ষণেই দেখলো ছোট ছোট আঙ্গুলের ভাঁজে আরো একটা গাঁদা ফুল, যেটা সে খুব চেষ্টা করছে মায়ের চুলে গুজে দিতে, অথচ পারছে না। প্রথমবার দিতেই তা পড়ে গেল। ফের আবারও ফুলটা তুলে নিয়ে চেষ্টা চালালো গুজে দিতে। এবারেও ব্যর্থ হতেই হাসি হাসি মুখটা তার কেমন মিইয়ে গেল, যেন কেঁদে দিবে। মিথির বুঝতে কষ্ট হলো না বিষয়টা। বাম হাতে ফুলটা নিয়ে নিজের কানে গুজতে গুজতে বলল, আম্মুও দিয়েছি, ম্যাচিং ম্যাচিং। এটুকু বলেই হেসে ফেলল সে। মিষ্টি ততক্ষণে মাকে জড়িয়ে ধরেছে। মিথি আবারও হেসে দিয়ে বলল, আমার মিষ্টিটা
আসলেই খুব মিষ্টি। এই ছোট্ট মুহূর্তটুকু এতটা সময় দরজায় দাঁড়িয়েই দেখছিল হিমেল। মা মেয়ের সুন্দর মুহূর্ত। মূলত মিষ্টির কানের ফুলটা সেই গুজে দিয়েছিল অতঃপর হিমের সাথে অনেকটা সময় কাটিয়ে। যখন বাসায় ঠিক তখনই হিম তার হাতে আরো একটা ফুল দিয়ে মাকে দিতে বলেছিল। পুচকে মিষ্টি বুঝলো কিনা পুরোটা কে জানে, তবে এসে এসে নিজের মতো মাকেও ফুল পরিয়ে দিতে চাইলো। অতঃপর মা মেয়ে দুজনের কানেই ফুল। দারুণ মানিয়েছে। স্নিগ্ধ সুন্দর ফুলেদের কানে ফুল। হিমেল ১ সপ্তাহ ছুটি নিলেও অফিসে গেল তার আরো কয়েকটা দিন পরেই। অতঃপর সন্ধ্যায় বাসায় ফিরেই সর্বপ্রথম কোলে তুলল মিষ্টিকে। অতঃপর পরখ করে দেখল মিষ্টির মুখের কোণে হলুদ লাগানো। তাকিয়ে হাসলো সে, কপালে চুমু এঁকে বলল, মিষ্টি আম্মুজান, গালে কি মেখেছেন? মিষ্টি শুধু গালেই নয়, এবার হাতটাও দেখালো হলুদের বা গুঁড়িতে মাখামাখি করেছে। হিমেল হতাশ চোখে চাইতেই মিষ্টি জানালো, হিম হিম আম্মু। আম্মু কি আন্না কয়? মিষ্টি বোধহয় রান্না করেই বোঝাতে চাইল। আর অতঃপর পা ফেলে রান্নাঘরে গিয়ে দেখলো আলু সেদ্ধ বসিয়েছে। হিমেল তাকিয়ে বলল, খালা রান্না করেনি আজ? খালা মেয়ের বাসায় গিয়েছেন, আজকাল আসবেন বলেছেন। আচ্ছা, তো তোকে রান্না করতে কে বলেছে? কেউ বলেনি, আমি পারবো রান্না করে নিতে, তাই এলাম। হিমেল ভুরু কুঁচকালো, বলল, তাই নাকি? এক হাতে ভাতের মাড় ফেলতে পারতি? হিমেল উত্তর করলো না এবারে। পারতো না, তবুও চেষ্টা করতো, দরকার হলে। ক্ষতি কি? হিমেল তাকিয়ে এবারে বলল, যা এখান থেকে, আমি আর মিষ্টি রান্না করে নিব। তুই সুস্থ হলে তখন রান্নার দায়িত্ব তোর, কেমন? মিথি শোনে, বলল, এখনো পারবো, যেটা পারবো না তা না হয় আপনি করে দিবেন। লাগবে না, আমি আর মিষ্টি করে নিব। মিষ্টি, আম্মুকে বলো তো চলে যেতে। শেষ বাক্যটাই হিমেল মিষ্টির উদ্দেশ্যেই বলল। মিথি শুনে কপাল কুঁচকায়। পাশের চুলায় কড়াইটায় জল, হলুদ আর ছোট চামচটা দেখিয়ে বলল, হিমেল ভাই, আপনার মিষ্টির রান্নার হাল এই, অলরেডি একবার রেঁধে ফেলেছে। হিমেল তাকালো, এতক্ষণ মিষ্টির হাতে আর হলুদে মুখের রহস্য বুঝে গেল সে। তাকিয়ে বাহ বাহ দিয়ে বলল, খুব ভালো, দেখেই তো মনে হচ্ছে খুব টেস্ট হবে। মিথির চোখ ছোট ছোট করে চাইলো। হিমেল হেসে ফেলল। মিথির কোলে মিষ্টিকে তুলে দিয়ে বলল, ওকে নিয়ে রুমে যা, আমি ফ্রেশ হয়ে এসে রান্না করব। মিথি তখনও দাঁড়িয়ে। হিমেল তখন আবারও বলল, কথা কানে শুনিস না নাকি? নাকি রান্না করতে গিয়ে হাতটাও পুড়িয়ে ফেলে আবারও অসুস্থ হয়ে থাকতে মন চাচ্ছে তোর, কোনটা? অতঃপর হিমেল ফ্রেশ হয়ে এসেই টুকটাক যা পারলো রান্না করলো। খাবার রান্না শেষেই মিথি আর মিষ্টিকে ডাকতে যেতেই দেখা গেল বিছানায় মিষ্টিকে নিয়ে বসে আছে। চুলগুলো কিছুটা এলোমেলো। হিমেল এই এলোমেলো চুল সকালেও দেখেছে। মিথির ডান হাতের কারণেই বোধহয় আঁচড়াতে পারেনি। এতদিন হয়তো আয়েশা খালা এসেই আঁচড়িয়ে দিতেন, আজ আসেননি, তাই হয়তো চুলও এলোমেলো। ছোট্ট শ্বাস ফেলে হিমেল। পা এগিয়ে মিথিদের পাশে গিয়ে বলল, মিষ্টির চুলগুলো আঁচড়ানো হয়নি, আঁচড়িয়ে দেই। চিরুনি কোথায় রেখেছিস? এটুকু বলেই মিথির কথা মতো চিরুনি নিয়ে চুল আঁচড়ালো। অতঃপর এতদিনে মিষ্টির চুল আঁচড়ে দেওয়ায় একটু হলেও অভিজ্ঞতা তার হয়েছে বলে ঝুঁটি বাঁধতে কষ্ট হলো না। হিমেল ফের তাকিয়ে বলল, ছি, তোর মাথার এই অবস্থা কেন? মিষ্টিকে দেখ। মিথি তাকালো, অস্পষ্ট স্বরে জানালো, কি? তোর চুলগুলো দেখে কাকের বাসা মনে হচ্ছে। আমার অসুবিধা হচ্ছে। মিথি কপাল কুঁচকায়, বলল, আপনার কেন অসুবিধা হবে? তোর কাকের বাসার মতো চুল থেকে যদি কাক এসে আমার রান্না করা খাবারে এসে ময়লা ফেলে যায়, খেতে পারবো নাকি? মিথির চোখ ছোট ছোট হয়ে এলো। হিমেল ভাই অদ্ভুত, বলল, আপনি খেয়ে নিন তাহলে। তোর সাথে কি মজা করছি আমি? ওয়েট, আমি আশ্রয় দিচ্ছি। অতঃপর বলতে দেরি, কিন্তু চিরুনিটা মিথির চুলে পৌঁছাতে দেরি হলো না। হিমেল চুল আঁচড়ানো শেষ হতেই বেনুনি করতে নিল। অথচ বেচারা জানেই না কিভাবে বেনুনি করে। মিথিকে জিজ্ঞেস করলো, মিথি, বেনুনি কিভাবে গাঁথে রে? আপনি পারবেন? পারবেন না হিমেল ভাই। হিমেল মানল না। নিজেই মোবাইল ফোনটা নিয়ে চালিয়ে মিষ্টির হাতে দিল। মিষ্টি করে বলল,
এটা ধরে রাখো আম্মুজান। কেমন? মিষ্টি ধরে রাখলো, একই সাথে উদগ্রীব হয়ে চেয়ে থাকলো। হাত বিড়বিড় করছে তার। হিমি হিম তার মায়ের চুল আঁচড়ে দিচ্ছে, তাকেও চুল আঁচড়াতে হবে। এই জন্য মোবাইলটা একপাশে রেখে দিয়ে চিরুনি নিয়ে নিজের সদ্য বেঁধে দেওয়া চুলেই এলোমেলো করে চালালো। অপরদিকে হিমেল মোবাইলটা সাইডে হেলান দিয়ে রেখেই বহু কষ্টে বেনুনি বেঁধে দিয়েছে এর মধ্যে। মিথি কতবার যে বলল হিমেল পারবেন না, ছেড়ে দিতে, চুল অগোছালো থাকলে সমস্যা হবে না, কিন্তু হিমেল শেষ অবধি বেনুনি করলই, যদিও পারফেক্ট হয়নি। অতঃপর বিজয়ের হাসি দিয়ে মিষ্টিকেও জিজ্ঞেস করল, আম্মুজান সুন্দর হয়েছে না? হিম পেরেছে না বলো? মিষ্টি উত্তর দিল কি বোঝা গেল না, তবে মাথা নাড়িয়ে হাঁ হো বলি আওড়ালো। অতঃপর চিরুনি দিয়ে নিজের চুলের 12টা বাজিয়ে সে মায়ের চুল দেখছিল। হিমেল তখনই খেয়াল করলো যে মিষ্টি নিজের চুলের কি পরিণতি করেছে। বলল, এটা কি হলো? কত কষ্ট করে ঝুঁটি বেঁধে দিলাম,